বহুদিন পর ডাক্তারবাবু বাড়ি ফিরলেন। যেতেই দাও না মা, একটাই তো রাত্রি। আচ্ছা, একটা কাজ করবো, শোনো, আজকে সারা রাত ধরে আমি আর তুমি গল্প করবো, তোমাকে ট্যুরের গল্প শোনাবো, কি? সেই ভালো, জমবে ভালো। আমরা সবাই মিলে আজকে সারা রাত জেগে আড্ডা দেবো। বৌদির একটু মিস করবে, তাহলে কি? হ্যাঁ, শোনো না, তাহলে তুমি পারমিশনটা দিয়ে দিচ্ছ তোমার গোয়েন্দাগিন্নিদের? বলো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ। না দিয়ার উপায় কি? আজ আমার খুব বড় পরীক্ষা রাখতে হবে। পারবেই পারবে, 100-তে 100% পারবে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি দেখে নিও। হুম? কি হলো মা, চলো। এত পুলিশ কেন? এখানে কি হবে? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এরা তো সকাল থেকেই আছে এখানে। চলো। সকাল থেকে এরা বন্ধ ঘরের সামনে কাকে যে পাহারা দিচ্ছে কে জানে। আচ্ছা, ওই নন্দিনী বলে মেয়েটি, নন্দিনী তোর নাম, ও এখনো ফেরেনি। তাছাড়া মিসেস মিত্র, উনি কোথায়? চলে আসবেন, তুমি চলো। আমি না কিছু বুঝতে পারছি না। প্ল্যান চেট হবে, কে প্ল্যান চেট করবে? অদ্রিজাই তো আর নেই। আপনি চিন্তা করবেন না মাসিমা, প্ল্যানচেট ঠিক হবে। তুমি এসে গেছো, উনি এখানে? ও আমাদের সাথে থাকবে। অদ্রিজা তো নেই, প্ল্যান চেটটা কে করবে? আজ দিদিভাই মিডিয়াম। মিসেস মিত্র মিডিয়াম? সে কি, উনি এসবের কি জানেন? সেটা নিজেরাই দেখে নেবেন। তবে আজ নিয়মের একটু বদল ঘটবে। কিরকম? আজ কেউ চোখ বন্ধ রাখবেন, খোলা চোখে প্ল্যানচেট দেখবেন। আমরা এখন অদ্রিজার আত্মাকে ডাকতে চলেছি। সবাই একে অপরের হাত ধরে বসুন। এক মনে অদ্রিজার কথা চিন্তা করুন। আর কারো কথা চিন্তা করবেন না, শুধু অদ্রিজার কথা ভাবুন, শুধু অদ্রিজার কথা। অদ্রিজা, তুমি আমাদের মধ্যে এসো। অদ্রিজা, আমরা তোমাকে ডাকছি, এসো অদ্রিজা, আমাদের মধ্যে এসো। এসো অদ্রিজা,
আমাদের মধ্যে এসো, আমরা তোমাকে ডাকছি। অদ্রিজা, 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 এসো অদ্রিজা, এসো আমাদের মধ্যে এসো, আমরা তোমাকে ডাকছি। অদ্রিজা, অদ্রিজা, এসো অদ্রিজা, এসো। কেন কেন ডাকো আমায়? তোমরা কি আমাকে মুক্তি দেবে না? কি কি চাও তোমরা? আপনি কি অদ্রিজা? কি প্রশ্ন করবে করো, বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট। কে মেরেছে আপনাকে? তোমাদের অন্ধবিশ্বাস। তোমাদের অন্ধবিশ্বাস মেরেছে আমায়। কি বলছে? এসব কি বলছে? এসব কি বলছে? ঠিকই বলছি, ঠিকই বলছি আমি। তোমরা অন্ধ, তাই তোমাদের ধোঁকা দেওয়া সহজ। আমার মা তোমাদের ধোঁকা দিতে চেয়েছে। আমাকে ব্যবহার করেছে। তোমার মা? সে কেন আমাদের ধোঁকা দিতে চাইবে? মিসেস মিত্র? নীলিমা দেবী, মিসেস দত্ত আপনাকে ধোঁকা দিতে পেরেছিলেন কারণ আপনি ধোঁকা খেতে চেয়েছিলেন, তাই। এসব কি হচ্ছে? কি করে সম্ভব এটা? আমি তো দেখছি আপনার আত্মা ওই ধোঁয়ার মধ্যে রয়েছে। তাহলে আমার শরীর থেকে কোনো আত্মা বেরোয়নি নীলিমা দেবী। যেটা বেরিয়েছে সেটা হলো এই কার্পেটের তলা থেকে কিছু ধোঁয়া। অদ্রিজা প্রত্যেক দিন এখানে লুটিয়ে পড়তো, আমিও এখানেই লুটিয়ে পড়লাম। ভালো করে দেখুন, এই কার্পেটের বেশ কিছু জায়গা খুব সূক্ষ্মভাবে চেরা আছে। এ দেখুন,
দেখুন। দেখছেন? কার্পেটের যে অংশগুলো চেরা, তার নিচে যে তক্তাগুলো পাতা আছে, তার প্রত্যেকটার মাঝে একটু একটু করে ফাঁক আছে। এই স্টেজটার নিচে একটা গুপ্ত ঘর আছে, যেখান থেকে ধোঁয়া ছাড়া হয়, আর সেই ধোঁয়াটা উঠে আসে এই তক্তার ফাঁকগুলো দিয়ে। আপনারা যে জায়গাটায় বসে আছেন, আপনাদের দেখে মনে হয় যে ধোঁয়াটা বোধহয় শরীর থেকে উঠছে। আসলে কিন্তু তা নয়। দেখুন, আমি আবার উপরে এসব, আবার ধোঁয়া বেরোবে। ধোঁয়া দাও। দেখলেন তো? হ্যাঁ, এটা তো বুঝলাম, কিন্তু এই যে ধোঁয়ার মধ্যে আপনি দাঁড়িয়ে রয়েছেন, এটা কি করে সম্ভব? ওটাই তো আসল রহস্য। আপনাদের বাড়িতে প্রথম যেদিন অদ্রিজাকে প্ল্যানচেটে বসতে দেখেছিলাম, সেদিনই আমি খুব অবাক হয়েছিলাম। মনে হয়েছিল যেটা দেখছি সেটা কি সত্যি? এটা কি সম্ভব? আমার চোখের সামনে অদ্রিজা এই স্টেজের উপর লুটিয়ে পড়ল, আর তার শরীর থেকে আত্মা ধোঁয়া হয়ে ওইখানে চলে গেল। আমি ভাবলাম এটা কি করে সম্ভব? দেখুন, মৃত্যু আমি চোখের সামনে অনেকবার দেখেছি, গোয়েন্দা হওয়ার পর আরো বেশি করে দেখেছি, কিন্তু আত্মার এইভাবে ধোঁয়া হয়ে যাওয়া, এটা আমি কখনো দেখিনি। এটা কি করে হয়? আরো বেশি অবাক হলাম এই ধোঁয়ার মধ্যে অবিকল আরেকজন অদ্রিজাকে দেখে। সে নাকি অদ্রিজার আত্মা। সে নাকি পরলোকে গিয়ে মৃত ব্যক্তির গলায় তাদের মনের কথা বলে। সেই আত্মা নাকি এখানে এসে মৃত রথিনবাবুর মনের কথা বলে। এই প্রথম আমার মনে হলো যে অদ্রিজা একটা নয়, দুটো। মানে দুটো মানে আপনি কি যমজ বোনের কথা বলছেন? অসম্ভব, হতেই পারে না। ঠিক বলেছেন আপনি। তার মানে ওই যমজ বোন ধোঁয়ার মধ্যে দিয়ে বেঁধে নিচ থেকে অ্যাপিয়ার করতো? না। না মানে? তাহলে কিভাবে? এক এক করে বলি, সব প্রশ্নের উত্তর আমি দেব। প্রথম যেদিন প্ল্যানচেট হলো, সেদিন অদ্রিজার আত্মা কি রথিন বাবুর কোনো কথা বলেছিল? মুক্তি দাও আমায়, মুক্তি দাও, চলে এসো, তুমিও চলে এসো, আমার সঙ্গে চলে এসো। তুমি থেকো না ওখানে। বিপদ, বিপদ এসেছে ওখানে, গ্রাস করে নেবে তোমায়। চলে এসো, সময় থাকতে চলে এসো। বিপদ, কোনো একটা বিপদের কথা বলে রথিনবাবু নীলিমা দেবীকে নিজের কাছে চলে আসতে বললেন। আপনাদের মা তো আপনার বাবাকে খুবই ভালোবাসেন, খুব মানেন। উনি মেনেও নিলেন, ঠিক করে নিলেন মনে মনে ওনার সমস্ত অসম্পূর্ণ কাজ উনি যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করবেন। আর মানসিকভাবে উনি
মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকলেন। যে বিপদের কথা উনি বলেছেন সে বিপদ আমার। উনি তাই ওনার সঙ্গে আমাকে ডাক দিয়েছেন। আমি আমি সেই ডাককে উপেক্ষা করতেও চাই না। মা, এই সংসার থেকে চলে যাবার আগে আমি চাই আমার সমস্ত সম্পত্তি আমার 2 ছেলে মেয়েকে ভাগ করে দিতে। সম্পত্তি ভাগের সাথে সাথে আপনি আরো একটা কথা আপনার পরিবারের সবাইকে জানান। আপনি আপনার ছেলে তীর্থর সাথে অদ্রিজার বিয়ে দিতে চান। এই কথাটা শুনে সব থেকে বেশি খুশি যিনি হন তিনি হলেন অদ্রিজার মা মিসেস দত্ত। উনি তো জগন্নাথকে দিয়ে পুরুত ডাকিয়ে পরের দিন বিয়ের দিনও ঠিক করে ফেললেন, শপিং করতেও চলে গেলেন। উনি তো মনে মনে এটাই চেয়েছিলেন। উনি খুব ভালো করে জানতেন তীর্থর অদ্রিজাকে পছন্দ। নীলিমা দেবী যদি এই বিয়েতে একবার রাজি হয়ে যান তাহলে তো রাজত্ব আর রাজপুত্র একসাথে হাতের মুঠোয়। কিন্তু একটা খটকা থেকেই যায়। যে রাতে অদ্রিজার আত্মা সকলকে জানায় এ বাড়িতে বিপদের কথা, সেদিন কিন্তু মানুষ অদ্রিজা আমাকে আগে থেকেই সে কথা বলেছিল। এই বাড়িতে না খুব সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে, আমি জানি। খুব বিপদ, বিরাট কিছু ঘটবে। রথিন বাবুর আত্মা আর জীবিত অদ্রিজা কি একই বিপদের কথা বলেছিল? তাছাড়া আরো একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, আপনি যখন ওদের বিয়ের কথা বললেন তখন অদ্রিজার মুখের হাসিটা হারিয়ে গেল। ও যেন খুশি নয়। আমি চাই তীর্থ আর অদ্রিজার বিয়েটা দিয়ে দিতে। কেন? পাত্র হিসেবে তীর্থ তো খারাপ নয়, তাহলে অদ্রিজা খুশি নয় কেন? সেদিন ওই ঘর থেকে আমরা সবাই চলে যাবার পর অদ্রিজা তোকেও তো কিছু কথা বলেছিল, তাই না নন্দা? হ্যাঁ, অদ্রিজা আমার হাতটা চেপে ধরে বলেছিলেন কিছু একটা ঘটবে, সাংঘাতিক কিছু একটা ঘটবে। আপনারা চলে যাবেন না, দয়া করে যাবেন না। কি ঘটবে অদ্রিজা? আদুরি, চলে এসো। অদ্রিজাকে দেখে খুব অসহায় লাগলো, মনে হলো কিছু একটা নিয়ে উনি খুব ভয় পেয়ে আছে। হ্যাঁ, ভয় পেয়ে আছে। কিন্তু কেন ভয় পেয়ে আছে? প্রথম থেকেই আমার যেটা মনে হয়েছিল সেটা হলো সব রহস্য এই প্ল্যানচেটের মঞ্চটাকে ঘিরে। আপনি যখন আমাকে অনুমতি দিলেন এই ঘরটা সার্চ করার, আমি এখানে এলাম, কিন্তু ভালো করে কোনো কিছুই দেখতে পেলাম না। এত অন্ধকার, আলো থাকবে কোথা থেকে? এখানকার ইলেকট্রিক্যাল কানেকশনটাই তো কাটা ছিল। আলো আধারিতে যেটুকু আমি দেখতে পেলাম তাতে আমার দুটো খটকা লাগলো। প্রথম খটকা, এই মঞ্চের উপরে পুরনো তক্তার উপরে কিছু নতুন পেরেক চকচক করছে। হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় মারলে পেরেকের মাথাগুলো যেরকম চকচক করে, পেরেকগুলো ঠিক সেরকমই চকচক করছিল। আমার মনে হলো ওই পুরনো পাটাতনগুলো কি আবার তাহলে নতুন করে লাগানো হয়েছে। সেদিন যখন কোনো কারণে আমি বাড়ির পেছন দিকে দালানে চলে গিয়েছিলাম, আমি হাতুড়ি ঠোকার আওয়াজ পেয়েছিলাম। আওয়াজটা কোথা থেকে আসছে? খুব কাছ থেকে মনে হচ্ছে। কিসের আওয়াজ? ওই দিক থেকে। আমার দ্বিতীয় খটকা হলো
এই তক্তার ফাঁকে নীল রং, কার্পেটের রং নীল, তক্তার ফাঁকেও নীল রং। কেন? গন্ধ শুকে বুঝলাম রংটা খুব একটা পুরনো নয়। তক্তা নতুন করে লাগানো মানে ঠিক বুঝলাম না। বলছি সব বলছি। সেদিন সকালেই আপনি আমাকে বললেন আমি যদি প্রমাণ করে দিতে পারি অদ্রিজা ভণ্ড, তাহলে আপনি তীর্থ আর অদ্রিজার বিয়েটা বন্ধ করে দেবেন। অদ্রিজা যে ভণ্ড সেটা প্রমাণ করার জন্য আমার কাছে শুধু গতকাল রাতটা ছিল। আপনি আর আমি যখন কথা বলছিলাম নীলিমা দেবী, আমাদের কথা কিন্তু একজন আরেক পেতে শুনছিল। তীর্থর সঙ্গে আমি অদ্রিজার বিয়ে দেব না, তবে আজকের রাতের মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে। আমি আমি কে ওখানে? আমার আপনার কথা একজন নয়, অনেকেই জানতো। সুতরাং এটা পরিষ্কার যে প্ল্যানচেট রহস্যর সাথে অনেকেই জড়িত।